আজকে একটা চাকরির ইন্টারভিউ ছিল। আমি রেডি হয়ে বাসা থেকে বের হতে যাব, এমন সময় শুনি পাশের রুম থেকে আমার মা আমার সদ্য ডিভোর্স হওয়া বোনের সাথে অনেক ঝগড়া আর চিৎকার চেঁচামেচি করছে। আমার বোনের সদ্য ডিভোর্স হয়েছে। ডিভোর্সের পর যখন আমাদের বাড়িতে আমার বোন আসে, তখন ভেবেছিলাম এখন হয়তোবা আমার বোনটা একটু সুখের মুখ দেখবে, কিন্তু আমার সেই ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল। আমার মা আমার বোনের সাথে অনেক খারাপ আচরণ করে। কেন জানি না, ডিভোর্সের পরে আমার মা আমার বোনকে সহ্যই করতে পারে না। প্রতিদিন নানা কারণ নিয়ে ঝগড়া লেগেই আছে। এই সময় একটা মেয়ের মানসিক অবস্থা যে কেমন হয়, সেটা অবশ্য আমরা সবাই বুঝি। আর এই সময় একটা মেয়ে বিশেষ করে তার মাকে সব থেকে বেশি পাশে চায়, কিন্তু আমার মা কেন জানি না আমার বোনের সাথে এমন আচরণ করছে। মুখপুরি কোথাকার, স্বামী সংসার করতে পারলি না, এখানে এলি আমার সংসারকে ধ্বংস করার জন্য। আমার বোন তখন কাঁদতে কাঁদতে বলল, মা, ডিভোর্সের ক্ষেত্রে কি শুধু আমারই দোষ ছিল? যার সাথে বিয়ে দিয়েছিলে তার কতটা দোষ ছিল সেটা একবারও ভেবে দেখবে না? চুপ থাক মুখপুরি, সবসময় স্বামীর সাথে মুখে মুখে তর্ক করতে হয় না। স্বামীর সংসার করতে গেলে মুখ বুঝে অনেক কিছু সহ্য করা লাগে। এই বলে আমার মা আরও অনেক অকথ্য ভাষায় আমার বোনকে গালাগাল করতে থাকলো। আমার এই বোনটাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমরা 3 ভাই বোন। আমার এই বোনটা 2 নাম্বার। প্রতিদিন রাতেই সে দরজা বন্ধ করে অনেক কান্নাকাটি করে। আমার যখন জন্ম হয় তখন আমার মায়ের মধ্যে একটু মানসিক সমস্যা দেখা দেয়। তখন ডাক্তার আমার বাবাকে বলে, আপনার এই সন্তানটাকে আপনার স্ত্রীর কাছ থেকে একটু দূরে দূরে রাখবে, যেহেতু ওনার মানসিক সমস্যা হয়েছে, কখন না জানি গায়ের চাপা দিয়ে আপনার এই সন্তানটাকে মেরে ফেলবে। তখন আমার বাবা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায় যে আমার এই ছোট্ট বাচ্চাটাকে তাহলে কে মানুষ করবে। আমার বোন তখন আমাকে বুকে টেনে নেয়। তখন থেকে, সেই ছোট্টবেলা থেকে আমাকে লালন পালন করে এত বড় করেছে আমার বোন। আমার সব কিছুই সে দেখাশোনা করতো। তাই সেই ছোট্টবেলা থেকেই তার প্রতি আমার ভালোবাসা আর টানটা একটু বেশি। কিন্তু আমি আমার বোনের এই দুঃসময়ে কিছুই করতে পারছি না। মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা বসবাস করি। আমি বেকার, কোনো চাকরি বাকরি নেই। দু একটা যা টিউশনি করায়, ওটা দিয়ে নিজের পকেট খরচই চলে না। আজকে একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। বাইরে বসে বসে ঠিক এই কথাগুলাই ভাবছিলাম। বাবা সরকারি একটা ছোটখাটো চাকরি করতো, অনেক আগেই তার রিটায়ার্ড হয়ে গেছে। তার পেনশনের টাকায় কোনো রকমে আমাদের সংসার চলে। আর যা টাকা আসে সেটা দিয়ে মা বাবার চিকিৎসা, ওষুধ খরচ সবকিছু সামলে বাজার খরচও বাকি পড়ে যায় মুদির দোকানে অনেক বেশি। এক কথায় আমাদের এই সামান্য টাকায় সংসার চালাতে অনেক বেশি হিমশিম খেতে হয়, কষ্ট করতে হয়। এর ভেতরে 2টা মানুষ যদি সংসারে এসে ওঠে, তাহলে রাগ করাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এখন আমার যদি নিজের একটা চাকরি থাকতো, তাহলে হয়তোবা সব সমস্যার সমাধান হয়ে যেত। এরপর দেখি যেখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম, যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি চলে যাচ্ছে। আমি বললাম, স্যার, এখনো তো আমার ইন্টারভিউ দেওয়া বাকি আছে। উনি বললেন, ইন্টারভিউ আর নিব না, আমাদের এই কোম্পানির জন্য যাদেরকে যোগ্য বলে মনে হয়েছে তাদেরকে আমরা বাছাই করে নিয়েছি। আমি বললাম, কিভাবে সেটা সম্ভব? বলছে সেটা ফোনের মাধ্যমে হয়ে গেছে। তখন আমার একটু মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম, ফোনের মাধ্যমে যদি আপনারা নিবেন তাহলে কেন কাগজে সার্কুলার দিয়েছেন? উনি বলল, এটার কৈফিয়ত আমি আপনার কাছে দিব না। যাই হোক, ওখানে দু কথা হলো, চলে এলাম। চাকরিটা সেদিন আমার আর হলো না। এভাবে বেশ কিছুদিন যাচ্ছিল। একদিন আমি বাসায় ফিরলাম, তখন আমার বোন আমার কাছে এলো। মনে হয় ও কিছু বলতে চাই। আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে আপু, তুই কিছু বলবি? আমতা আমতা করে বলল, না কিছুই বলবো না। হয়তোবা কিছু বলতে চেয়েছিল, কিন্তু সেটা আর বলল না। আমার বোনের কি সুন্দর চেহারা ছিল, দুশ্চিন্তায় চোখের নিচে একদম কালি পড়ে গেছে, একদম শুকিয়ে গেছে। পকেটে 380 টাকা ছিল, সেখান থেকে 250 টাকা জোর করে আপুর হাতে দিয়ে বললাম, আপু, তোর মেয়ের জন্য কিছু কিনিস। আপু কিছুতেই নিতে চাইছিল না। আমি জোর করে আপুকে সেটা দিলাম। আপু বলল, আয়, তোর জন্য খাবার বেড়েছি, খেয়ে নিবি। আমি বললাম, আপু, এখন আমার ক্ষুধা নেই, তুই খা, আমি পরে আসছি। আপু বলল, আমি এখনো খাইনি, তুই না খেলে আমিও খাই না, সেটা তুই ভালো করেই জানিস। সেই ছোট্টবেলা থেকে দেখেছি, আমি যতক্ষণ না খাবো আমার বোনও ততক্ষণ না খেয়ে থাকবে। আমার জন্য ও সারাক্ষণ অপেক্ষা করে থাকবে, অথচ আমার মা ঠিকই আমাকে রেখে খেয়ে নেই। আমি খেয়েছি কি না খেয়েছি সেটার খোঁজখবরও রাখে না, ধারও ধারে না। এর 6 মাস পরের কথা, আমার একটা ভালো দেখে জব হয়ে যায়, বেতনও মোটামুটি ভালো। এখন আমাদের পরিবার মোটামুটি সচ্ছল, বেশ ভালোভাবেই সবকিছু চলছে। একদিন মা বাবা হঠাৎ করে আমাকে জোর করেই বিয়ের জন্য একটা পাত্রী দেখতে নিয়ে গেল। যদিও বা আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছাই নেই, কিন্তু মা বাবার জোরাজোরিতে না করতে পারলাম না।
যাওয়ার পর আমি মা-বাবাকে বললাম যে, "তোমরা জানো এখনো আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই।" তখন আমার মা রেগে গিয়ে বলল, "এখন বিয়ে করবি না তো কখন করবি? বুড়ো হলে তারপর?" আমি বললাম, "না, তোমরা ভালোভাবেই জানো আপুর এই ছোট্ট মেয়েটাকে একটা ভালো অবস্থানে না নিয়ে যাওয়া পর্যন্ত বা ওর কোনো গতি না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না।" তখন মা-বাবা আরো রেগে গেল যে, "সেই আশায় থাকতে, থাকতে তোমারও বয়স বেড়ে যাবে।" যাই হোক এর ভিতরে পাত্রীকে নিয়ে আসা হলো। পাত্রী মাশাআল্লাহ ভালোই ছিল। তখন পাত্রীর বাবা বলল, "আপনার ছেলের চাকরি সম্পর্কে সবকিছুই তো জানি। মোটামুটি সবকিছুই ভালো। কিন্তু আপনাদের পরিবারে কে, কে আছে সেটা তো জানি না।" এরপর আমার বাবা একে, একে আস্তে, আস্তে সবকিছু বলতে থাকলো। কিন্তু পাত্রীর বাবা যখনই শুনলো যে আমার ঘরে একটা ডিভোর্সি বোন আছে, তখন সে বেঁকে বসলো। বলল, "না, না, যে পরিবারে একটা ডিভোর্সি মেয়ে আছে, সেই পরিবারে কি আমি আমার মেয়েকে মরতে পাঠাবো?" আমার বাবা অনেক অনুরোধ করে ওনাকে বলল যে, "আপনি যেটা ভাবছেন সেটা না। আমার মেয়ে একদম মাটির মরা। সারাদিন গাধার মতো খাটতে থাকে।" লোকটা কিছুতেই মানল না। বলল, "সব বাবাই তাদের মেয়েদের এরকম প্রশংসা করে। কিন্তু বিয়ের পরে দেখা যায় আর যে পরিবারে একটা ডিভোর্সি ননদ থাকে সেই পরিবারে কখনোই মেয়েরা সুখী হয় না।" যাই হোক বিয়েটা সেদিন ভেঙে গেল। বিয়েটা সেদিন আমার আর হলো না। এর কিছুদিন পর আমি বেতন পেয়েই বাড়ির সবার জন্য টুকটাক কিছু শপিং করেছি। মায়ের জন্য শাড়ি, বোনের জন্য শাড়ি, বাবার জন্য জামা কাপড়, বোনের মেয়ের জন্য অনেক কিছু কিনে মাত্র ঢুকেছি তখন দেখি ড্রয়িং রুমে অনেক লোকজন। একটা বয়স্ক লোক বসে আছে বরের বেশে। আমি জিজ্ঞেস করলাম, "মা এসব কি হচ্ছে?" মা বলল, "তোর বোনের জন্য একটা বিয়ের ব্যবস্থা করেছি।" আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম, সেই সাথে রেগে গেলাম। বিয়ে দিবে ভালো কথা, কিন্তু তাই বলে এরকম ঘাটের মরার সাথে আমার বোনকে বিয়ে দিবে? আমার মা তখন আরো রেগে গিয়ে বলল, "তো কি করব? যতদিন পর্যন্ত ও আমাদের ঘাড়ে বসে থাকবে ততদিন পর্যন্ত তোরও বিয়ে হবে না। তাই আগে ওকে বিদায় করে তারপরে তোর বিয়ে দিব।" আমি আর এসব কিছু সহ্য করতে পারলাম না। আমি সোজা চলে গেলাম আমার আপুর রুমে। গিয়ে দেখি ও ড্রেসিং টেবিলের সামনে বসে কান্না করছে আর বসাচ্ছে। আমি গিয়ে বললাম, "আপু, তুই কি এই বিয়েতে রাজি?" তখন আপু বলল, "রাজি না হয়ে উপায় নেই রে ভাই। আমাদের মতো ডিভোর্সি মেয়েরা মা-বাবা বল, পরিবার বল, আত্মীয়স্বজন বল, সবার কাছে একটা বোঝা। এই বোঝাটাকে যতদিন পর্যন্ত না ঘাট থেকে নামাতে পারবে ততদিন পর্যন্ত কোথাও শান্তি আসবে না। আমাদের কোথাও গিয়ে শান্তি নেই রে ভাই। তাই আমার মতে এই বিয়েটা আমার করে ফেলাই ভালো।" সেদিন আমি হাজার চেষ্টা করেও আমার বোনের জন্য কিছু করতে পারিনি। শুধু নীরবে চোখের পানি ফেলেছি। আর বলেছে, "আমাকে মাফ করে দিস বোন। তোর জন্য আমার অনেক কিছুই করার ইচ্ছা ছিল। কিন্তু কিছুতেই সেটা করতে পারলাম না। কেন জানি না ডিভোর্সি মেয়েরা কিংবা ডিভোর্সি না হলেও বিয়ের পরে মেয়েরা যেন মা-বাবা থেকে শুরু করে পরিবার, আত্মীয়স্বজন সবার কাছেই বোঝা হয়ে যায়। তখন তাদের থেকে সবাই দায় এড়িয়ে চলতেই বেশি পছন্দ করে।